বাবা মা ইংরেজিতে গল্প বলেন, স্কুলে ইংরেজি মিডিয়াম, বন্ধুরা হিন্দি সিনেমা দেখে, আমি বাংলায় কি করে ভালোবাসা শিখব? এই প্রশ্নটা আজ কোনো এক কিশোর কিশোরীর নয়, বরং পুরো একটা প্রজন্মের। বাংলা ভাষা যে ভাষায় রচিত হয়েছে বা রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দের অমর সাহিত্য, যে ভাষার জন্য রক্ত ঝরেছে বাংলা ভাগের প্রেক্ষাপটে, আজ সেই ভাষাতেই যেন দিন দিন অনাগ্রহ বাড়ছে একাংশ নবীন বাঙালি প্রজন্মের মধ্যে। ভাষা হয়ে উঠছে শুধুই পরীক্ষার বিষয়, আর তার আবেগ ম্লান হয়ে যাচ্ছে ডিজিটাল স্রোতে। এটা শুধু ভাষার সংকট নয়, কিন্তু বরং গোটা এক জাতিসত্তার মূল্যবোধ ও সাংস্কৃতিক আত্মপরিচয়েরও সংকেত। তাই প্রশ্ন জাগে, কেন বাংলা থেকে দূরে সরে যাচ্ছে একটা বড় অংশের নবীন প্রজন্ম? বাংলা ভাষাকে কেবল পরীক্ষার বিষয় হিসেবে দেখার মানসিকতা কোথা থেকে এলো? বাঙালি ভবিষ্যৎ প্রজন্ম বাংলা না জানলে কি হারাবে? নিজের মাতৃভাষা না জানার কুফল কি? নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। বাংলা ভাষার প্রতি কি বাড়ছে অনীহা, সেই বিষয়ে একটি আলোচনায় আজ আমার সাথে উদয়পুর থেকে জুড়ে গেছেন ভার্চুয়ালি রাজ্যের বিশিষ্ট লেখক পার্থপ্রতিম চক্রবর্তী। পার্থবাবু, স্বাগত আপনাকে আজকের অনুষ্ঠানে। পার্থবাবু, প্রথমে যেটা প্রথমে যেটা জানতে চাইছিলাম আপনার কাছে, যে একাংশ নবীন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা নিয়ে বিতৃষ্ণা তৈরি হয়েছে বলে অনেকেই মনে করেন, আপনি সেটা মানেন কিনা? আর এটা কি শুধুই পাশ্চাত্যের প্রভাব, নাকি এর পেছনে অবহেলার অন্য কাহিনী আছে বলে মনে করেন? হ্যাঁ, বাংলা ভাষার প্রতি অবহেলা জন্ম হয়েছে। বহু মানুষ এখন আর বাংলা পড়তে চাইছেন না, এটা অত্যন্ত সত্যি কথা, একটা বাস্তব কথা। হ্যাঁ, এবং মানে একটু আগে আপনি যেটা বলছিলেন যে আমাদের যে বাংলার গর্বের যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু সেটা অনুভবে নেই। এই কারণেই মানুষ সরে যাচ্ছে, এবং তার পিছনে আরো অনেক কারণ আছে, অনেক কারণেই এই অনীহাটা তৈরি হয়েছে। ঠিক। এখন যখন কেউ নিজের ভাষা সংস্কৃতি নিয়ে গর্ববোধ করে না, তখন সে অন্যের সংস্কৃতিকে অন্ধভাবে অনুকরণ করতে গিয়ে নিজের শিকড়কেই অস্বীকার করে। এটা তো স্বাভাবিক। এটি কখনো প্রকাশ পায় বিদ্বেষে, কখনো উপহাসে। এখন নবীন প্রজন্মের ভেতরে বাংলার প্রতি যে অনাগ্রহ, এটা কি ধরনের আত্মবিদ্বেষ তৈরি করছে? এটা কি আপনি মনে করেন, নাকি এটা শুধুই একটা সাংস্কৃতিক দিকচ্যুতি? বাংলা ভাষা ও সাহিত্যের বাংলা ভাষা ও সাহিত্যকে একটা দুর্বল মনে করার পেছনে কি মনস্তত্ত্ব কাজ করছে? মনস্তত্ত্ব বলতে কি, অ্যাকচুয়ালি ঘটনা হলো, ইংরেজি মাধ্যমে পড়লে ছেলেমেয়েরা যদি পড়াশোনা করে তাহলে সে চাকরি পেতে পারে, এই একটা ধারণা গার্জিয়ানদের মধ্যে আছে। হ্যাঁ, এবং সেটা ডাক্তারি হোক, ইঞ্জিনিয়ারিং হোক, বা অন্য উচ্চশিক্ষা হোক, সেটা ইংরেজি ছাড়া হবে না, এরকম একটা ধারণার বশবর্তী হয়ে সবাই তো চায় যে তার ছেলেকে মেয়েকে জীবনে প্রতিষ্ঠিত করতে, এবং সেই প্রতিষ্ঠিত করার তাগিদ থেকে ইংরেজি মিডিয়ামের দিকে ঝুঁকে যাওয়া, এবং সেই ঝুঁকতে ঝুঁকতে অবস্থাটা এমন অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে যে এখন আর সেই বাংলাটাকে অবহেলা করে ফেলে দিচ্ছে দূরে। কারণ ইংরেজি মিডিয়াম স্কুলগুলো, ওদের মাধ্যম ইংরেজি, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংরেজি, এবং অনেক জায়গাতে হয়তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলাকে রাখছে, এবং ওরা এই স্কুলগুলো তেমন ভাবে গুরুত্ব দিচ্ছে না যে তুমি ইংরেজিটা তো শেখো, ইংরেজি শিখবে না কেন, শিখবে না? একটা ভালো ভাষা তুমি শিখবে না কেন? কিন্তু বাংলাটাকে শেখার জন্য ওরা কোনো উৎসাহিত করে না। সেই কারণেই ছেলে মেয়েগুলো খুব নিরাশ হয়ে যায়। এবং হয়তো এরকমও হতে পারে যে, এরকম আছে যে হয়তো বাংলাটা কোনো মধ্যে পাস করলেই হলো, বাকিটা আর দরকার নেই। এরকম করতে করতে আলটিমেটলি সেই ছেলেগুলো মেয়েগুলো বাংলার প্রতি অনীহা জন্মে আর বাংলার প্রতি আকর্ষণ বোধ করছে না। ঠিক। এখন পার্থবাবু, এই যে আপনি বলছেন যে বাংলার প্রতি অনীহা, বা একটা ভাষা শেখার জন্য আরেকটা ভাষাকে দুর্বল ভাবা, বা তার প্রতি একটা অনীহা, এই যে ভাবনাটা, বা আমার মতে এই যে বাংলা ভাষাকে কেবল পরীক্ষার বিষয় হিসেবে দেখার যে মানসিকতাটা, এই মানসিকতাটা ঠিক
কোথা থেকে এলো? এটা কি শুধুই যে বিভিন্ন যে কি বলবো প্রাইভেট স্কুলগুলো, যে স্কুলগুলোতে ইংরেজি মাধ্যমের স্কুলগুলো, প্রাইভেট স্কুল বলবো না আমি, প্রাইভেট হোক বা সরকারি হোক, ইংরেজি মাধ্যমের স্কুলগুলো এটার পেছনে কাজ করছে, নাকি স্কুল কলেজের পাঠ্যক্রমে বাংলা ভাষার গুরুত্বই কমে যায়, মানে যাচ্ছে দিন দিন? মানে কি মনে করেন কোন জায়গাটা? আমরা 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 যদি একটু অতীতের দিকে গিয়ে দেখি, যে আজকে ক্যালকাটা ইউনিভার্সিটির যে তার সুনাম, তার একটা দীর্ঘ ইতিহাস এবং প্রচুর ভালো অধ্যাপক, এবং সেখান থেকে প্রচুর হাজার হাজার ভালো ছাত্রের জন্ম হয়েছে যে ইউনিভার্সিটি থেকে, বা যাদবপুর ইউনিভার্সিটি বা অন্যান্য আরো অনেক বিশ্বভারতী। এই যে ইউনিভার্সিটি গুলো বা স্কুলগুলো, বা আমাদের ত্রিপুরার দিকেও যদি আমরা দেখি, আমরা তো ইংলিশ মিডিয়ামে অভ্যস্ত হয়েছি, খুব বেশি বছরের ব্যাপার না, এই মানে নিকট অতীতে। এর আগে কি বাংলা মিডিয়াম থেকে ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করেনি? সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় বাংলা মিডিয়াম থেকে পাশ করে ছেলেমেয়েরা, মেয়েরা ভালো জায়গায় চাকরি করছে। ওরা তো সেই ইংরেজি ভাষাতেই গিয়ে কথা বলছে। তাহলে ইংরেজি বলাটা কিন্তু বাংলা মিডিয়ামে পড়া অবস্থায় সেটা কঠিন ব্যাপার না, এটা ছিল। সেটাকে মানে ট্যাক্টফুলি গ্রাজুয়ালি যখন প্রাইভেটাইজেশন হয়ে যেতে শুরু করেছে, প্রাইভেট স্কুলগুলো, কলেজগুলো এই ধরনের টোপ দেখাতে শুরু করেছে যে আমরা অনেক বেশি ভালো ইংরেজি আপনাদের ছেলেদের মেয়েদের শেখাবো। এবং একই এই কারণটার কারণেই মানে হয়তো যে আজকে সরকারি যে সমস্ত বিশ্ববিদ্যালয় বা কলেজগুলো আছে, তার থেকে প্রাইভেটদের দিকে যাওয়ার ট্রেন্ড অনেক বেশি হয়ে গেছে। এবং এটা ওদের একটা বাণিজ্যিক কারণ আছে, এটাকে তো অস্বীকার করা যাবে না। ঠিক আছে, এখন এখানে আরো একটা প্রশ্ন তো জাগে, কারণ আমরা যখন বাইরের জগৎকে বা বিশেষ করে স্কুল কলেজকে যখন আমরা বলছি বা তাদেরকে আমরা দায়ী করছি, তখন একবার কিন্তু ঘুরে তাকাতে হয় নিজের পরিবারের দিকে। এখন আমাদের পরিবারে বাংলার ব্যবহার দিন দিন কমছে বা অনেকেই বলছেন, এবং এটা প্রমাণিত। এটা কি একটা সামাজিক আধুনিকতার ভুল ব্যাখ্যা, যে আমার বাংলার ডাল ভাত মানে গ্রামের বা ব্যাকডেটেড বা এগুলো কুল না, আর আমি যদি পিৎজা বার্গার খাওয়ার মতো বা বাইরের ফাস্ট ফুড বলি তখন সেটা কুল হয়ে যায়? মানে সেটাকে বাংলা ভাষাটা মানে একটা গ্রামীণ ব্যাপার, আমি আধুনিক হতে পারছি না যতক্ষণ না আই ক্যান স্পিক ইন ইংলিশ। এরকম ব্যাপারটা কি আমার পরিবার থেকে জন্ম নিচ্ছে না? হ্যাঁ, পরিবার থেকে অনেক ক্ষেত্রেই জন্ম নিচ্ছে, এটাকেও আপনি অস্বীকার করতে পারবেন না। কারণ আপনি একটা জিনিস ভেবে দেখুন, যখন আমাদের মাঝখানে শুধু আকাশবাণী ছিল, আকাশবাণী কলকাতা বা আকাশবাণী আগরতলা বা অন্যান্য ছিল, আকাশবাণীর উপর নির্ভর যে আমাদের বাল্যকাল কেটেছে, তখন কিন্তু আমরা এই সকালবেলা খবর শোনা, গান শোনা, নাটক শোনা, এই শুনতে শুনতে বাংলার প্রতি আমাদের একটা আগ্রহটাকে আরো অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। এবং গ্রাজুয়ালি পরবর্তী সময়ে যখন দূরদর্শন এলো, প্রথম অবস্থায় যখন দিল্লি দূরদর্শন ছিল তখনও কিন্তু বেশ ভালো ছিল। হ্যাঁ, দিল্লি দূরদর্শন অত্যন্ত পরিমার্জিত ভাবে অনুষ্ঠানগুলো ওরা পেশ করত। কিন্তু সেই দিল্লি দূরদর্শন আস্তে আস্তে যখন ম্রিয়মাণ হয়ে গেল, যখন মানুষ অন্য চ্যানেলগুলোকে দেখতে শুরু করলো, সে কেবল মাধ্যমে হোক বা এখন তো ডিশ মাধ্যম বা ইন্টারনেট মাধ্যমে, এখন তো আমরা গ্লোবালাইজেশনের কথা বলি, কিন্তু প্র্যাকটিক্যালি আপনি ভেবে দেখুন যে আজকে আমাদের ম্যাক্সিমাম চ্যানেল বা ওই চ্যানেল সংস্কৃতি বা আমাদের সিরিয়াল সংস্কৃতি, ওরা যেটা করছে সেটা তো বিপণন করছে। সেটা ওদের ড্রেসের বিপণন, পোশাকের বিপণন, সংস্কৃতির বিপণন, সবকিছুরই একটা বিপণন ওরা করে যাচ্ছে। কর্পোরেট হাউস গুলো সেদিকেই নিয়ে যাচ্ছে, এবং প্র্যাকটিক্যালি বোঝা যায় না যে আসলে সেটা সংস্কৃতি না, সেটা অপসংস্কৃতি। ওরা খুব মৃদুভাবে বিষটাকে আমাদের ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। এবং সেই কারণেই গার্জিয়ান এবং ম্যাক্সিমামই একটু স্বল্প শিক্ষিত বলতে আমি বলতে চাইছি যে ধরুন কিছু মা বা কিছু বাবা, ওরা এই ধরনের চাকচমক, এই যে গ্ল্যামার ট্যামার দেখে টেকে মনে করছে যে হ্যাঁ এটাই আসল শিক্ষা। আসল শিক্ষা যে কোথায়, মানুষের মননের উন্নয়ন, বোধের উন্নয়ন এবং চিন্তা চেতনার উন্নয়ন, নিজের কৃষ্টি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার যে তাগিদ, সেই তাগিদটা গ্রাজুয়ালি কিন্তু ওরা হারিয়ে যাচ্ছে আমাদের সেই সমস্ত ক্যাবেল সংস্কৃতি বা আদার সংস্কৃতি বা বিভিন্ন চ্যানেলের বিভিন্ন প্রোগ্রামের কারণে। এটাকে তো স্বীকার করা যাবে না। একটা ন্যারেটিভ তৈরি করা হয় বা তৈরি হয়ে গেছে বহুদিন ধরে, যে বাংলা সাহিত্য, আমি বলবো না বাংলা সাহিত্য অনেক কঠিন, তার চেয়ে ইংরেজি পড়া অনেক বেশি সহজ, বা
বাংলা সাবজেক্টটা নিলেই সেখানে নাম্বার ক্যারি করাটা মুশকিল হবে, এর থেকে অন্য ভাষা নিয়ে নিলে সেটা নাম্বার বেশি পাবো বা পরীক্ষায় নম্বর বেশি পাবো, এই ধরনের যে ন্যারেটিভগুলো, এগুলো কি মানে সুচারুভাবে আমাদের মানে শিক্ষা ব্যবস্থায় পতিত হয়েছে, নাকি এটা নর্মালি, এটা একটা নর্মাল ব্যাপার, এটা নর্মাল ফেনোমেনা, সব জায়গায় একই রকম হয়? না, বাংলা পড়বো না এটা যারা ভাবছে, যে সমস্ত গার্জিয়ান ভাবছে বা ওদের বা ছেলে মেয়েদেরকে ওই সেভাবেই চালিত করছে, ওরা কিন্তু ঠিক পথে যাচ্ছে না। ওরা যে যাচ্ছে না ওরাও বুঝতে পারছে না। ওরা ওই আদার্স চ্যানেলের এবং আদার্স সিরিয়াল ফিরিয়াল এই সমস্ত ব্যাপারগুলো থেকে ওরা কনভিন্স হয়ে যাচ্ছে। কিন্তু আপনি প্র্যাকটিক্যালি দেখুন, নীরজশ্রী চৌধুরী সারা জীবন তিনি বাইরে কাটালেন, অক্সফোর্ড এবং অন্যান্য এই জায়গায়, কিন্তু লেখার সময় ওনার আত্মজীবনী সেই আত্মঘাতী বাঙালি তিনি সে বাংলা ভাষাতে লিখলেন। মহাত্মা গান্ধী উনি ওনার আত্মজীবনী প্রথমত ওনার গুজরাটি ভাষায় লিখেছেন, পরবর্তী সময় ইংরেজি অনুবাদ হয়েছে এবং সেই অনুবাদটা সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে, বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে। তো এখন বিভিন্ন লেখক যারা নিজের ভাবটাকে প্রকাশ করতে চান এবং সেটা বাঙালি যদি হয়ে থাকেন, বাংলা ভাষার যে বিষয়টা এটা তো তিনি অনুভব করেন। এখন সেটা আমরা গার্জিয়ান হিসেবে বা যারা গার্জিয়ান হিসেবে তাদের ছেলে মেয়েদেরকে ওই পথ থেকে সরিয়ে দেন বলতে প্র্যাকটিক্যালি আমার মনে হয়, আমার যতটা আমি দেখেছি বা দেখছি, ছেলে মেয়েদেরকে বিশেষ করে বেশ কিছু ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করানোর পর ওদের ওই স্কুলগুলো ঠিক তেমন ভাবেই কারিকুলাম বা ওরা সেট আপ করে যে বাংলাটা সেক্ষেত্রে তার খুব বেশি না পড়লেও চলে। অতএব সেই ছেলেটা বা মেয়েটা বা তার গার্জিয়ান, বিশেষ করে মা, ওদেরকে বাংলার দিকে মানে ইন্টারেস্টেড করে না। হ্যাঁ, কারণ আমি আমার ওই আবৃত্তি ক্লাসের ক্ষেত্রে ছেলে মেয়েদেরকে আমি দেখি, তো ওদের সাথে কথা বলি, হ্যাঁ, এবং খুব মানে কম সংখ্যক গার্জিয়ানই বাংলার পাশাপাশি মানে ইংরেজির পাশাপাশি বাংলাটাকে সমানভাবে কিন্তু তালিম দিয়ে যায়। হ্যাঁ, সেটা কিন্তু সবাই করে না। সবাই করলে তো আজকে এই অবস্থা হতো না। তাহলে এখন সেটাই বোঝা যাচ্ছে আপনার কথাতে, এবং আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে যারা বাঙালি নিজেই তার মাতৃভাষাকে, যে মাতৃভাষার জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ গোটা বিশ্ব পালন করে, যেই ভাষার জন্য যারা জীবন দিয়েছেন, সর্বোচ্চ বলিদান দিয়েছেন, সেই ভাষাটাকে বাঙালি নিজেই কিন্তু আজ অবজ্ঞা করছে। এখন পার্থবাবু, এই যে বাংলা জানলে লোকাল, না জানলে গ্লোবাল, এই যে একটা মানসিকতা, এর জন্য কিছু তরুণ বাংলা ভাষা ও উচ্চারণকে উপহাস করে, এটা আমরা প্রায় সময় দেখি। মা, বাবা, ঠাকুর, আলু ভর্তা বা মাছ ভাত, এসব তাদের কাছে গ্রামীণ বা আনকুল কিছু শব্দ। এই মনোভাব এক ধরনের বাঙালি বিরোধিতার জন্ম দেয়। তরুণরা আজ বাংলা কবিতা পড়ছে না, বাংলা গান শোনে না। এর পেছনে প্রযুক্তি দায়ী, না আমরা আমাদের সাহিত্যকে আরো তাদের কাছে, তাদের ভাষায় যেটা কুল, মানে ইংরেজি কুলের কথা আমি বলছি, সেই কুল করে ধরে মানে তুলে ধরতে পারছি না? প্রযুক্তি দায়ী না, প্রযুক্তিকে দায়ী করা ঠিক হবে না। আজকে প্রযুক্তি তো কন্টিনিউয়াস তার ডেভেলপমেন্ট করবে, কেন করবে? হ্যাঁ, আপনি ইউটিউবে প্রচুর ভালো প্রোগ্রাম আছে, পাশাপাশি খারাপ প্রোগ্রামও আছে। এখন নির্ভর করবে আপনি কোন দিকে যাবেন। আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি ভালো জিনিস দেখবো, আমি ক্লাসিক্যাল মিউজিক অফ ইরান কেন শুনবো না, আমি কেন ওই সাউথ আফ্রিকার ক্লাসিক্যাল, ওদের কি বেস আছে, ওদের কোন জায়গা আছে, বা আমেরিকার কি আছে, ইংল্যান্ডের কি আছে, সেগুলো কেন দেখবো না? এখন আমি কি দেখবো বা কি শুনবো বা কি করব, সেটা পরিপূর্ণভাবে ব্যক্তি মানুষের উপর নির্ভর করে। এবং সেক্ষেত্রে যদি গার্জিয়ান ঠিক ভাবে তাদেরকে চালিত করতে পারে, ওরা কিন্তু ইন্টারেস্টেড। এবং আমি ছেলে মেয়েদের সঙ্গে কাজ করে দেখেছি ওরা নানা বিষয়ে ইন্টারেস্টেড। কারণ আমি একটা ছোটদের কাগজ করতাম চাঁদের পাহাড়ে, এখনো সেটা বন্ধ হয়ে আছে। ও আমরা প্রচুর পরিমাণে ওয়ার্কশপ করেছি যে এসো লিখি। এখন লিখতে গিয়ে ওদেরকে মানে স্বাধীনতা ছিল যে হ্যাঁ ঠিক আছে, তুমি বাংলায় লিখবে না, তুমি ইংরেজিতে লিখবে, তুমি মানে ইংরেজিতে লিখো। কিন্তু আমার দেখা, আমার অবজারভেশন, এবং অবজারভেশনটা তো আমি মানে যে কোনো ভাষায় ভাবতে পারি, সেটা বাংলায় ভাববো, সেটা ইংরেজিতে ভাববো, যাই ভাববো, আমি লেখার রূপটাকে আমি যে কোনো ল্যাঙ্গুয়েজ আমি চুজ করতে পারি, কিন্তু অবজারভেশনটা তো আমার একই থাকবে, ঠিক না? কিন্তু ওই জায়গাটাকে গাইড করা এবং ফাস্ট হওয়ার যে ট্রেন্ড বা দৌড়,
আমাকে 99% পেতে হবে, 90% পেতে হবে, তার উপরে যেতে হবে। এই ঘটনাটাই অনেক বেশি আমাদেরকে কাল হয়ে দাঁড়িয়েছে। কারণ আমি আমার বাল্য বা কৈশোর বা যৌবন, আমরা তো বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আমি গভর্নমেন্ট স্কুলের স্টুডেন্ট, এবং আমরা আমাদের গভর্নমেন্ট স্কুলের যে পজিশন ছিল সারা ত্রিপুরার একটা ভালো পজিশন। তখন নেতাজি স্কুল ছিল ত্রিপুরার মধ্যে মানে বেস্ট, হ্যাঁ, এবং সেকেন্ড পজিশনই রমেশের নাম আসতো। এবং আমাদের যে স্কুলের যে সিনিয়র দাদারা সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় অত্যন্ত ভালো চাকরি করছে, ইউরোপে, আমেরিকা এবং বিভিন্ন জায়গায়, এবং ওরা ওখানকার সিটিজেনও হয়ে গেছে। তো ওরা কি কাজ করছে না? ওরা তো বাংলা মিডিয়ামে পড়ে গেছে। পড়ে গিয়ে আমি বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করে বলবো, বা আমি যখন ইংরেজিটা আমার রপ্ত হয়ে যাবে বাংলার পাশাপাশি, তাহলে তো আমার কোনো সমস্যা নেই। আমার ফিজিক্সের যে সাবজেক্টটা, সেটা তো বাংলায় যা, সেটা ইংরেজিতেও তাই। আমি তার ইংরেজিতে কোনো নতুন ফিজিক্স আমি তৈরি করবো না। এখন আমি ভাষাটা জাস্ট আলাদা। এখন আমি যদি ভালোভাবে ফিজিক্সটাও আমি বুঝতে পারি, এবং আমি যদি ইংরেজিও বলতে পারি, বাংলাও বলতে পারি, হিন্দিও বলতে পারি, বা ফ্রান্স, জার্মানি যে কোনো ভাষা বলতে পারি, ঠিক, সেটা আমার দক্ষতা, সেটা আমার দক্ষতা। সাবজেক্টটাকে আমি জানলে আমি সেটা যে কোনো ভাষায় প্রকাশ করবো, সেটা তো আমার প্রকাশ করার কোনো অসুবিধা নেই। ঠিক। এখন প্রশ্ন সে জায়গায় থেকে যাচ্ছে বারবার ঘুরে ফিরে একটা জায়গাতেই, যে বাংলা জানাটা যদি স্মার্টনেসের মাপকাঠি না হয় আজকের প্রজন্মের কাছে, তবে ভাষা কি তাহলে একদিন পরিচয়ের জায়গা থেকে মুছে যাবে? মানে সেটা কি যাচ্ছে আজকে? আমরা সে জায়গায় কি আমরা ধাবিত হচ্ছি? হ্যাঁ, অনেকটা কিন্তু আমরা সরে যাচ্ছি। বাংলা ভাষা বা বাংলা ভাষায় যারা চর্চা করছে তাদের কিন্তু ক্রমশ তাদের গণ্ডিটা ছোট হয়ে আসছে। কেন বলছি? ধরুন একটা সময়ে আমরা দেশ পত্রিকা একদম গোগ্রাসে গিলতাম, আনন্দমেলা গোগ্রাসে গিলতাম। এছাড়াও অনেক অনেক পত্রিকা কলকাতা থেকে রেগুলার বেরোতো, সেটা ওই উল্টোরথ হোক বা এই ধরনের অনেক পত্রিকা, বা তারও পূর্ববর্তী সময়ে প্রবাসী টবাসী এই ধরনের পত্রিকাগুলো, তার একটা বিশাল সংখ্যক পাঠক ছিল, তার একটা গ্রাহক ছিল। এখন কিন্তু পত্রিকাগুলো প্রায় নেই, অনেক কমে গেছে, বহু পত্রিকা বন্ধ হয়ে গেছে। তো তার মানে যিনি লেখালেখি করবেন, বাংলার সাহিত্য করবেন, তার যে পাঠকের পরিমাণ, তো পরিধিটা কোন দিনের পর দিন কমে যাচ্ছে। এখন নতুন করে যারা অনেক লেখকের নাম বা লেখা আমরা হয়তো পড়ি না বা পড়ার সুযোগ হয় না, কারণ তেমন ভাবে পত্রিকাগুলো আসে না। তো এই করতে করতে আলটিমেটলি দেখা যাবে যে বাংলা সাহিত্যের চর্চা যারা করছেন, এটা তাদের মধ্যেই সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। বৃহত্তর ভাবে যে পাঠকটা, সেই পাঠকটা কিন্তু হারিয়ে যাচ্ছে। লাইব্রেরিতে একসময় প্রচুর পরিমাণে পাঠক আসতেন, তারা বই নিয়ে যেতেন এবং বই নিয়ে বই ফেরত দিয়ে আবার পড়তেন। বিভিন্ন ধরনের লেখক, কেউ শরৎচন্দ্র পড়ছেন, কেউ নিহারঞ্জন গুপ্ত পড়ছেন, কেউ রবীন্দ্রনাথ পড়ছেন, যার যেরকম রুচি বা যার যেটা ভালো লাগছে সেটা পড়ছেন। এবং গবেষণাধর্মী কাজও ঠিক একই ব্যাপার। এবং গবেষণাধর্মী কাজের ক্ষেত্রে সেটা বলতে পারি, এখন হয়তো যারা পিএইচডি বা ওই টাইপের কাজ করছে, তারা তাদের গাইড যেভাবে যা যা বলছেন সেটা কালেক্ট করছেন, সেভাবে তার পেপারস ইত্যাদি বানাচ্ছেন। কিন্তু মানে এমনিতে পাঠক হিসেবে বহু পাঠক আছেন যারা গবেষণাধর্মী কাজটাকে ভালোবাসেন বা ভালোবাসতেন। হ্যাঁ, তারা হয়তো ওইভাবে নতুন ভাবে ওই পত্রিকাটা কিন্তু এসেন্সিয়াল জায়গায়, সেটা লিটল ম্যাগাজিন হোক বা অন্যান্য বড় পত্রিকা, বড় হাউসের পত্রিকা হোক, সেই পত্রিকার জায়গাটা হয়ে যাচ্ছে। অতএব লেখকের ক্ষেত্রে লেখাটা পৌঁছে যাবার জন্য যে পাঠকের গণ্ডি কিন্তু কমে যাচ্ছে। আমাদের বই মেলা হচ্ছে, বিরাট জাঁকজমকপূর্ণ সুন্দর বড় মেলা, কিন্তু পাঠক মানুষ কিন্তু সেভাবে বই কিনছেন না। এটা তো সত্যি এবং বাস্তব। এটা নিয়ে অবশ্যই আবার অন্য একটা বিষয়ে বিতর্ক চলা যায়, যে বইমেলায় অবশ্যই বই বিক্রি হচ্ছে, কিন্তু পাঠক, সত্যিকারের পাঠক কি বইমেলায় কমছে কিনা, বা শুধু বইমেলায় নয়, সত্যিকারের পাঠক কমছে কিনা। তবে আজ অনুষ্ঠানের সময় ফুরিয়ে আসছে পার্থবাবু। এত কিছু আলোচনার পর একটা জায়গায় তো একটা প্রশ্ন তো আপনাকে করতে ইচ্ছে করছে, যে বাংলা ভাষা যদি এইভাবে মানে স্মৃতির ভাষা দিকে হয়ে যাওয়ার দিকে এগিয়ে যায়, তাহলে সেখান থেকে তার প্রাণ ফেরানো কিভাবে সম্ভব? ভবিষ্যৎ প্রজন্ম বাংলা না জানলে কি হারাবে বলে আপনি মনে করেন? এবং এটাকে শুধু ভাষা হারানো না, একটা গোটা সভ্যতার সঙ্গে বিচ্ছিন্নতা হয়ে যাবে। আপনি কি মনে করেন কিভাবে প্রাণ ফেরানো সম্ভব? তার সঙ্গে আমাদের কৃষ্টি সংস্কৃতি সবকিছুই হারিয়ে যাবে। হ্যাঁ, সেটা কিন্তু অত্যন্ত মানে দুর্ভাগ্যের ব্যাপার হবে যদি আমাদের ভাষাটা হারিয়ে যায় বা আমাদের কৃষ্টি সংস্কৃতি এসব কিছু হারিয়ে যায়। সেটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার হবে।
ঠিক আপনার পার্থবাবু, তাহলে কি মনে হয় আমরা কি করতে পারি? বা ধরুন যারা আমাদের আজকে এই অনুষ্ঠান দেখছে বা যারা দেখছে না পরে হয়তো দেখবে বা অন্য থেকে শুনবে, আমাদের কি করা যেতে পারে? পরিবার কি করতে পারে, সমাজ কি করতে পারে, শিক্ষা ব্যবস্থা কি করতে পারে? আজকালকার মানুষ তো অনেক বেশি মোবাইল নির্ভর। সারাদিন দেখা যায় যে উনি মোবাইল একটা হাতের মধ্যে থাকছে, ফেসবুক করছেন বা অন্যান্য এই সেই এটা সেটা করছেন। ওনাকে মানে বই পড়ার কথা বললে বলেন যে সময় পাই না। তো সময় পাই না কথাটাকে আমি মোটেই মানতে রাজি নই। সময়টা তৈরি করে নিতে হয় যে হ্যাঁ আমি দিনের মধ্যে আমি 8 ঘন্টা আমি বই পড়বো বা 1 ঘন্টা বই পড়বো, তাহলে সময়টা বের করা কোনো কঠিন ব্যাপার না। সেটা না করে উনি বলছেন যে সময় পাই না, অথচ ঘন্টার পর ঘন্টা ফেসবুক করছেন বা আদার্স মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছেন, এদিক ওদিক করছেন। তো আমরা যদি নিজেরা ঠিক না হই, আমরা যারা শিক্ষিত, আমরা যারা শিক্ষকতা করি বা অন্যান্য পেশায় যেখানে আছি, তো তারপরেও যদি আমি নিজেকে নিজে না পড়ি, তাহলে আরেকজনকে কি করে পড়াবো? আমার ছেলে মেয়ে বা নাতি নাতনি যারা আছে তাদেরকে তো আমার কনভিন্স করতে হবে যে হ্যাঁ তুমি বই কেনো, বই পড়ো বা তুমি ইন্টারনেটে গিয়ে বই পড়ো। এখন তো মোবাইলে বা ডেস্কটপ কম্পিউটারে বই পড়ার বিশাল সুযোগ রয়েছে। এত সুযোগ সেটা আমাদের বাল্যকাল বা আমাদের যৌবন ওরকম সময় ছিল না। এখন যেকোনো লাইব্রেরি আমরা অ্যাভেল করতে পারি ইন্টারনেটের মাধ্যমে। আমি তার থেকে আমার রিকোয়ারমেন্ট অনুসারে আমি পেপার নিতে পারি। এই জায়গাটা যখন এসে গেছে তখন আমি বই পড়ি না, কিন্তু আমি বই পড়ি না পড়েও সেটা বলি যে আমি সময় পাই না। এটা তো কোনো একটা বাজে কথা হয়ে গেল। এখন বাঁচাতে গেলে আমাদেরকে উদ্বুদ্ধ হতে হবে, বই পড়ার দিকে এগিয়ে আসতে হবে।